আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় নদী আন্দোলনে জলঙ্গি নদী সমাজের ভূমিকা কি। আর এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন, আমার বাঁদিকে রয়েছেন দীপক রায়, জলঙ্গি নদী সমাজের একজন সদস্য, এবং আমার ডান দিকে রয়েছেন জলঙ্গি নদী সমাজের আরেক সদস্য কৌশিক সরকার। দুজনকেই আমাদের স্টিং নিউজে স্বাগত জানাচ্ছি এবং আমাদের যে আলোচনা নদী আন্দোলনে জলঙ্গি নদী সমাজের ভূমিকা কি সেই আলোচনায় চলে যাচ্ছি। আমার প্রথম প্রশ্ন জলঙ্গি নদী সমাজের সদস্য দীপক রায় তার কাছে। দীপক বাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনাদের এই জলঙ্গি নদী সমাজ কি ভূমিকা রেখেছে নদী আন্দোলনে এ পর্যন্ত? নমস্কার। নদী পরিবেশ নিয়ে কাজ করার সুবাদে গত 5 বছর ধরে শুধুমাত্র জলঙ্গি নদীর ক্ষেত্রে জলঙ্গি নদীকে রক্ষা করার জন্য এবং জলঙ্গি নদীকে কেন্দ্র করে যে সমস্ত উপভোক্তারা আছেন, মৎস্যজীবী, কৃষিজীবী, যারা নদ নদীকে কেন্দ্র করেই সারা বছর তাদের জীবন জীবিকা নির্বাহ করেন, সেই মানুষগুলোর পেশা যেন ক্ষুণ্ণ না হয়, পেশা থেকে তাদের যেন পরিবর্তিত না হতে হয়, তার জন্য আমরা গত 5 বছর ধরে নানা রকম কর্মসূচির মধ্যে দিয়ে মানুষকে সচেতন করার যে কাজ, সেই কাজটাই আমরা মূলত করছি। কি ধরনের কর্মসূচি আপনারা নেন? বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়। কিছু কর্মসূচি হচ্ছে সরাসরি মৎস্যজীবী, কৃষিজীবী যারা আছেন, যাদের সারা বছর নিবিড় যোগাযোগ এই নদীর সাথে, সেই মানুষগুলোর কাছে পৌঁছানো এবং তাদেরকে নদীকে রক্ষা করতে হবে এই বার্তাটা তাদের কাছে তুলে ধরার জন্য আমরা যেমন তাদের কাছে যাই, তাদের সাথে বসি, তাদের নিয়ে আমরা বিভিন্ন সভা করি। এর বাইরে একটা আছে সমাজের অন্য অংশের যে মানুষ, সেই মানুষদের সঙ্গে প্রতিনিয়ত আমাদের যোগাযোগ গড়ে তোলা এবং তাদের সাথে বিভিন্ন রকম কর্মসূচিতে তাদের সামিল করা, এবং এই মৎস্যজীবী, কৃষিজীবী মানুষগুলো এবং সমাজের অন্য অংশের যে মানুষ সকলকে বিভিন্ন কর্মসূচির মধ্যে একত্রিত করা, বিভিন্ন সম্মেলন, বিভিন্ন সভা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি এবং নদীকে কেন্দ্র করে বিভিন্ন সাঁতার প্রতিযোগিতা, বিভিন্ন নৌকা বাইচ প্রতিযোগিতা, এরকম আরো নানাবিধ কর্মসূচি বিভিন্ন সময়ে নেওয়া হয়েছে এবং সেইভাবেই প্রতিনিয়ত কাজগুলো করা হয়। আমরা আমাদের সামর্থ্যের মধ্যে দিয়ে নদীকে কেন্দ্র করে আরো যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদেরকেও আমরা যুক্ত করার চেষ্টা করি এবং এইভাবেই মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। প্রশাসনের কাছে যাই, নদীতে কোথাও যদি কোনো রকম বাঁধ দিয়ে আটকানোর চেষ্টা করা হয়, বাঁধাল দেওয়া হয়, সেগুলোকে যেন সরানো যায়, সেই কাজগুলো আমরা করি। আচ্ছা দীপক বাবু, জলঙ্গি নদী সমাজ উল্লেখযোগ্য এমন কোনো কাজ করেছে যেটার উদাহরণ আপনি এই মুহূর্তে দিতে চাইবেন? আমরা অনেকগুলো উল্লেখযোগ্য কাজের কথাই আমরা বলতে পারি। বেশ কয়েক বছর আগে জলঙ্গি নদীতে একটা বড় সমস্যা ছিল যে জলঙ্গি নদীতে বাঁধাল দেওয়া হতো। এক শ্রেণীর মানুষ তারা নদীতে কৃত্রিমভাবে আটকানোর জন্য খুব ছোট আকারের ছিদ্রযুক্ত জাল দিয়ে নদীটাকে ঘিরে দিত এবং তার ফলে যেটা হতো যে একটা অংশে সেই মানুষগুলো তারা মাছটা সংগ্রহ করত, আর নদীকে কেন্দ্র করে আরো বিরাট যে এলাকার মানুষ আছে, আরো যে সমস্ত মৎস্যজীবী আছে, তারা কিন্তু মাছটা পেত না। সেটা আমরা বিভিন্নভাবে বারবার প্রশাসনিক দপ্তরে ডেপুটেশন দিয়ে, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এবং নিজেরাও সক্রিয়ভাবে এগিয়ে গিয়ে আমরা সেটা সাধারণ মানুষকে মৎস্যজীবীদের সাথে যুক্ত করে নিয়েই সেটা আমরা একাধিকবার বন্ধ করতে সফল হয়েছি। সেটা কোথায়, কোন জায়গায়? সেটা মূলত কৃষ্ণনগর এবং স্বরূপগঞ্জ, এই যে এলাকাটা তার মধ্যবর্তী একাধিক জায়গায় এই বাঁধাল দিয়ে মাছ ব্যবসা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা করছিল, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। বারংবার প্রশাসনকে বলা হয়েছে, কিন্তু সাধারণ মৎস্যজীবীদের কথা সেভাবে তারা কানে তোলেন না। স্বাভাবিকভাবেই আমরা আন্দোলন করেছিলাম এবং সক্রিয়ভাবে একদিকে প্রশাসনকে, পাশাপাশি মানুষকে সচেতন করে সকলকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে সেই বাঁধাল কিন্তু একটা সময় আমরা তুলতে পেরেছিলাম। আচ্ছা, এটা যেমন আমাদের একটা ভালো আমাদের সাফল্য। পাশাপাশি আরেকটা আরো বড় কাজ আমরা করতে পেরেছি, যে আপনারা খেয়াল করবেন যে একাধিক সেতু তৈরি হয়েছে কৃষ্ণনগর শহরের উপকণ্ঠে। পুরনো সেতুকে সংস্কার এবং রেলের সেতু এখনো কাজ চলছে এবং NH তৈরির সময় এই যে সেতুটা তৈরি হয়েছে জলঙ্গি নদীর বুকে,
তাতে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের ইট কাঠ পাথর সেগুলো কিন্তু নদীতে পড়েছিল, কিন্তু তারা কখনোই এগুলোকে সরায়নি। আমরা প্রথমে ডেপুটেশন দিয়েছিলাম এনএইচ কর্তৃপক্ষের কাছে, আচ্ছা, এবং সরকারি দপ্তরেও। প্রথমে তাতে কাজ হয়নি এবং দিনের পর দিন আমরা সেখানে পড়েছিলাম। সেখানে রীতিমতো ক্যাম্প করে আমাদের সদস্যরা, আমাদের আরো নদী কর্মীরা, শুভাকাঙ্ক্ষীরা সেখানে পড়েছিল এবং শেষ পর্যন্ত এনএইচ কর্তৃপক্ষ বাইরে থেকে যন্ত্র এনে সেই নদীর ভেতর থেকে সেই কনস্ট্রাকশনের যে সমস্ত সরঞ্জাম, ইট কাঠ যা পড়েছিল সেগুলোকে তারা তুলেছে। সবটা এখনো হয়নি, কিন্তু তুলতে হবে। এবং এখন সেখানে নদী অনেকটাই গভীরতা হয়েছে। একটা সময় হয়েছিল যখন সেই নদীর গভীরতা কমে গিয়েছিল, প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের যে সরঞ্জাম সেগুলো নদীর ভেতরে ছিল। এখন সেটা অনেকটাই উঠেছে, কিন্তু আমরা কি আপনাদের এই সংগঠনের আন্দোলনের ফলেই? অবশ্যই, এবং আমরা লেগেছিলাম। একাধিকবার এনএইচ এর অফিসে গিয়ে আমরা মিটিং করেছি, তাদেরকে আমরা ঘেরাও করেছি, তাদেরকে ডেকে এনেছি, তাদের উচ্চতর আধিকারিকরা এসছেন এবং নদীপথ দিয়েই কলকাতা থেকে যন্ত্র আনা হয়েছে এবং তারা শেষ পর্যন্ত সেই কাজটা অনেকটাই করেছেন, কিন্তু আরো করা প্রয়োজন। আরো সেতু তৈরি হচ্ছে। আমরা সতর্ক আছি যেন আগামী দিনেও তারা কাজ শেষ করে চলে যাওয়ার পর যেন কোনোভাবেই নদীতে কোনো বর্জ্য পড়ে না থাকে। বুঝতে পেরেছি। আমি এবার প্রশ্ন করব কৌশিক বাবুকে। কৌশিক বাবু, আপনাদের জলঙ্গি নদী সমাজ, এই জলঙ্গি নদী সমাজ এই সংগঠনের উদ্দেশ্য কি? কোন প্রেক্ষিতে এই জলঙ্গি নদী সমাজ গড়ে উঠেছিল? জলঙ্গি নদী সমাজ মূলত গড়ে উঠেছিল মৎস্যজীবী, যেটা একটু আগে উল্লেখ করলেন দীপক বাবু, মৎস্যজীবী প্রান্তিক চাষিরা, যেটা জলপথ থেকে মানে জলনৌপথ অবধি যে জায়গাটা নিয়ে তাদের বিচরণ, সেইটা দিনের পর দিন অবরুদ্ধ হয়ে যাচ্ছে। এবং এইটাকে আমরা মনে করেছি জলঙ্গি নদী সমাজ ডে ওয়ান থেকে যে এটা সম্পূর্ণ আদ্যপান্ত একটি রাজনৈতিক বিষয়। এটাতে কোনো ফান্ডেড এনজিও বা এনজিও প্যাটার্নের কাজ করলে এই কাজ সম্পূর্ণ হবে না। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সবটাই রাজনৈতিক পরিসরেই এই কাজগুলোর ক্ষেত্রে বিচরণ করতে হয় এবং তারাই এই আইনটা প্রণয়ন করেন। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে নদী এবং পরিবেশের বার্তাটা এবং আর্জি আমরা জানিয়েছি এবং তাদের নিয়েই এই আন্দোলন সংগঠিত করে সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক যারা সচেতন মানুষ এবং রাজনীতি যারা করছেন তাদেরও সচেতনতা, আমাদের মনে হয়েছে তাদেরও সচেতনতা হওয়ার দরকার এবং সচেতনভাবেই তারা তাদের কাজটা করুক। সেই নিয়েই জলঙ্গি নদী সমাজের পথ চলা শুরু। শুনলাম আপনারা আগামী দিনে কয়েকদিনের মধ্যেই আপনারা একটা বড় কর্মসূচি নিতে চলেছেন। কি সেই কর্মসূচি? সেই কর্মসূচিটা হচ্ছে মানুষকে, গ্রামের মানুষ এবং মৎস্যজীবী, প্রান্তিক মৎস্যজীবী যারা প্রত্যেক দিন মাছ ধরে খান, রুজি রোজগারটা যাদের ওই মাছ ধরার উপর নির্ভর, সেই সব মৎস্যজীবীদের একত্রিত করে সংঘবদ্ধভাবে হারিয়ে যাওয়া যে সংস্কৃতি, নদী কেন্দ্রিক যে সংস্কৃতি, যেমন নৌকা বাইচ, এটা একদম আপন গ্রামীণ একটা খেলা, যেটা বাংলাদেশেও দেখা যায় এবং আমাদের দেশেও পূর্ব অনেক মানে কয়েক বছর আগেও এগুলোর প্রচলন ছিল, যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই সংস্কৃতিগুলোকে আবার মানুষকে মেলবন্ধনের মাধ্যমে ওই কর্মসূচি ভিত্তিক কিছু একটি নির্দিষ্ট দিনে মানুষের সঙ্গে একাগ্রতা এবং এই আন্দোলনের সঙ্গে সামিল হওয়ার জন্য একটি আমাদের প্রয়াস। সেখানে মৎস্যজীবী যেমন থাকবে। কবে হতে চলেছে? আগামী 21শে সেপ্টেম্বর 2025 রবিবার, মহালয়ার দিন, সকাল 10টা থেকে। কোথায় হবে? এটি হবে আমাদের যে রেল ব্রিজটা আছে, সেই রেল ব্রিজের পাশের যে মানে নিচেই যে ঘাটটি আছে, সেইখান থেকে 1 কিলোমিটার নবদ্বীপের দিকে যেতে, মানে আমাদের শম্ভুনগর প্রাইমারি যে স্কুলটা আছে তার পরের যে ঘাটটা, এই 1 কিলোমিটার ব্যাপ্তিতে এই বাইচ টুর্নামেন্টটা হবে। আচ্ছা, আপনারা কি প্রত্যেক বছরই করেন না এবছর? না, আমরা এটা ধারাবাহিক ভাবে করছি। গত বছরও এটা হয়েছিল এবং এবছর আরো ভালোভাবে হচ্ছে। এই বছরে আপনাদের মাধ্যমে, আপনাদের স্ট্রিং নিউজের মাধ্যমে তাদের দর্শকদেরও জানাতে চাই, পশ্চিমবঙ্গের বুকে প্রথম মহিলা মৎস্যজীবীরা বাইচের প্রতিযোগী হিসাবে তাদের না পাওয়ার দাবি দেওয়াটা, তাদের বাইচের মাধ্যমে প্রত্যেকটি নৌকায় তারা তাদের দাবিটি
জনসমক্ষে তুলে ধরবেন। আপনাদের এই যে স্টিং নিউজ, এটি বহুল প্রচারিত একটি সংবাদ মাধ্যম। আমরা মনে করি তার মাধ্যমে তাদের যে দর্শক আছেন তাদেরও আমরা আমন্ত্রণ জানাই, আগামী 21 তারিখ মহালয়ার দিন আপনারা শম্ভুনগর প্রাইমারি স্কুলের মাঠে আসুন। আপনারা দেখুন জলঙ্গি নদী সমাজ পরিচালিত মৎস্যজীবীদের আপন খেলা, গ্রামীণ খেলা, হারিয়ে যাওয়া সংস্কৃতিকে কেন্দ্র করে আমরা যে কর্মকাণ্ড গড়ে তুলছি, একটি আন্দোলন, সেটাই আপনারা আসুন। আপনারা আসলে আশা করছি মৎস্যজীবী এবং কৃষিজীবীরা মনোবল পাবেন। তাদের আন্দোলন, তাদের দাবি দাওয়াকে সমর্থন করার জন্য আপনাদের কাছে আমাদের আহ্বান, আপনারা ওই দিন আসুন। দীপক বাবুর কাছে আমার প্রশ্ন, নৌকা বাইচের মাধ্যমে কিভাবে আপনারা সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চান? আসলে এটা একটা হারিয়ে যাওয়া সংস্কৃতি। ইতিমধ্যেই যে 12টি এলাকার 12টি নৌকা বাইচের দল এখানে আসবেন, তারা এটাকে কেন্দ্র করে সেই এলাকার মানুষকে প্রচার পুস্তিকার মাধ্যমে তারা সচেতন করছেন। তাদের আরো 4টি মহিলাদের দল আছে, তারাও তাদের এলাকায় মানুষদের সংগঠিত করছেন এবং তারা সবাই কিন্তু এখানে একত্রিত হবে। এবার এই যে হাজার হাজার মানুষ, সব কৃষিজীবী মৎস্যজীবী মানুষরা এখানে একত্রিত হবেন, পাশাপাশি এই পেশার সঙ্গে যুক্ত নয় কিন্তু সাধারণ মানুষ যারা এই নৌকা বাইচ দেখতে আসবেন, এই সব মানুষ যখন একটা জায়গায় জড়ো হবে, সেখানে আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত নাটকের দল তারা ও নদীরে নাটকটি মঞ্চস্থ করবে। আমাদের জেলার বাউল শিল্পীরা তারা সেখানে গান গাইবে। আমাদের জেলার ছোট বাচ্চারা তারা সেখানে অনুষ্ঠান প্রদর্শন করবে এবং এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা সেখানে নদীর কথা বলবো, পরিবেশ রক্ষার কথা বলবো। জলঙ্গি নদী এখানে একটা উপলক্ষ, কিন্তু বিষয়টি শুধুমাত্র জলঙ্গি নদী নয়, আমাদের জেলার নদী যেগুলো আছে তার সাথে সাথে আমাদের সারা রাজ্যের নদী, সারা দেশের নদী, নদ নদী, পরিবেশ সবকিছু নিয়েই আমরা সাধারণ মানুষকে বার্তাটা দেব। এই নৌকোগুলো যে আমাদের প্রতিযোগিতায় অংশ নেবে, প্রত্যেকটা নৌকোতে সেখানে একটা করে মৎস্যজীবী কৃষিজীবীদের দাবির স্লোগান থাকবে। অর্থাৎ সবকিছুর মধ্যে দিয়ে আমরা ওই একটা দিন মানুষের কাছে প্রচার মাধ্যমে আমরা বোঝাতে চাইব যে রাজনৈতিক যে ব্যক্তিত্বরা আছেন, রাজনৈতিক যে দলগুলো আছে, রাজনৈতিক যে সংগঠনগুলো আছে, তাদের কাছে আমাদের একটা বার্তা থাকবে যে আমাদের দেশের আইন, আমাদের দেশের শাসন ব্যবস্থা, আমাদের দেশের সমস্ত কিছুই রাজনৈতিক একটা সিস্টেমের মধ্যে দিয়ে আবর্তিত হয়। সুতরাং রাজনীতির বাইরে বেরিয়ে এসে আমরা কিছু করতে পারবো না। আমরা কেবলমাত্র আমাদের বক্তব্যগুলোকে পৌঁছে দেব এবং যারা এই গণতান্ত্রিক ব্যবস্থায় আছেন তারা আমাদের এই বক্তব্যগুলোর সাথে সহমত পোষণ করবেন এবং আইনি পদ্ধতিতে এই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করবেন, যেন আগামী দিনে নদ নদীকে কেন্দ্র করে যে কৃষিজীবী এবং মৎস্যজীবী মানুষ আছেন তারা তাদের জীবন, তাদের কাজ, সেগুলো যেন তারা না হারান, তাদের যেন সুবিধা হয়, সেই বার্তাটা আমরা এই কর্মসূচির মধ্যে দিয়ে দিতে চাইছি। বুঝতে পেরেছি। এবার আমার প্রশ্ন কৌশিক বাবুর কাছে, এই জলঙ্গি নদী সমাজের যে উদ্দেশ্য, সেটা কি জলঙ্গি শুধু জলঙ্গি নদী কেন্দ্রিক? আমাদের নামটার সঙ্গে মনে হয় যে প্রথমতই এটা আমরা শুধু জলঙ্গি কেন্দ্রিক, তা কিন্তু নয়। আমরা মানে যৌথতার বার্তা দিয়ে ইছামতি, চূর্ণী এবং মাথাভাঙা, ভৈরব, এই যে নদীর যে সব আন্দোলনগুলো সংগঠিত হচ্ছে বা আমরা সেখানে সংগঠিত করতে পারছি, তাদের সঙ্গে যৌথতা রেখে আমরা বিভিন্ন প্রোগ্রামে, তারাও যখন কোনো প্রোগ্রাম নেন সেখানেও আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের প্রতিনিধিরা, জলঙ্গি নদী সমাজের প্রতিনিধিরা এমনকি নেপাল, বাংলাদেশ এইসব জায়গা থেকেও ডাক এসছে বিভিন্ন সেমিনারে পরিবেশ সংক্রান্ত, সেখানেও আমাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। হায়দ্রাবাদ, পাটনা, দিল্লিতেও আমাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। শুধুমাত্র নদী সমাজ এবং জলঙ্গি নদী সমাজের যে চিন্তাধারা, এইটাকে প্রভাবিত করতে অন্য নদী এবং অন্য যে সব পরিবেশ সংগঠন আছে, আমরা কিছু, আপনি পূর্বেই জেনেছেন, আমরা সাময়িক মানে আমাদের বেশ কিছু দাবি দেওয়া নিয়ে আমরা যখন পথে নেমেছিলাম, তার মধ্যে হয়তো কিছুটা আমরা পেয়েছি। এবং আপনি তো ভালো করে জানবেন যে একটা মানুষ যখন পরীক্ষা দেয় তার তো একটা রেজাল্ট বেরোয়। তো আমাদের সংগঠনের
যেসব কাজ নিয়ে আমরা এগিয়েছি তাতে অন্তত পক্ষে আমরা মনে করছি যে আমাদের যে সাকসেস রেট সেটা যথেষ্ট ভালো, এবং সেইটাই আমরা ছড়িয়ে দিতে চেয়েছি। তার কারণ আগামী দিনের রাজনৈতিক পরিসর এবং রাজনৈতিক মানে সারা বিশ্বের কাছে পরিবেশ এবং নদীটাই হচ্ছে রাজনীতির বিষয় হয়ে দাঁড়াবে, এবং সেইটা জলঙ্গি নদী সমাজ বিগত 5 বছর ধরে এটা নিয়ে হোমওয়ার্ক করেছে এবং এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনার এই যে সংগঠন, এই সংগঠনে সমাজের বিভিন্ন স্তরের মানুষজনকে এই সংগঠনের সঙ্গে যুক্ত, একদম মানে কোন কোন পেশার মানুষেরা আপনাদের এই সংগঠনে? আমাদের এখানে যুক্ত আছে ডাক্তার থেকে আরম্ভ করে ব্যবসাদার, স্কুল শিক্ষক, প্রফেসর, এমনকি ব্যাংকার, কর্পোরেট ব্যাংকার। সব থেকে আমরা যেটা গুরুত্ব দিই, আমাদের যে মানে সদস্য সংখ্যা আছে তাতে সব থেকে বেশি আমরা প্রাধান্য দিয়েছি একদম এই যে শম্ভুনগর, যেখানে আমরা 22টা করছি এবং বিভিন্ন আন্দোলন ওখান থেকেই শুরু হয়েছে এবং ওখানেই অনেক কিছু মানে পরিসমাপ্তিও ঘটেছে। তো সেই শম্ভুনগরের আপামর মৎস্যজীবীদের মধ্যে প্রচুর মানুষ আমাদের সদস্য হয়েছেন। এছাড়াও কৃষিজীবী বাহাদুরপুর থেকেও বেশ কিছু মানুষ, মুর্শিদাবাদের ডোমকলের যে ইসলামপুর আছে, ইসলামপুরেও আমরা একটি সংগঠন তৈরি করে ফেলেছি। সেখানেও আমাদের 28 থেকে 29 জন ইয়ং জেনারেশন যাকে আমরা বলি, তারা আমাদের সাথী হয়েছেন, সদস্যপদ নিয়েছেন। এইভাবে আমরা এগোচ্ছি, চেষ্টা করছি যাতে সামগ্রিক স্টেক হোল্ডারদের বেশি প্রায়োরিটি দিয়ে আমরা এই সংগঠনটাকে সমাজের স্বার্থে, সবার স্বার্থে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। দীপক বাবুর কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে আপনি নদী আন্দোলনের সঙ্গে যুক্ত, তা নদীকে বাঁচিয়ে রাখা কেন প্রয়োজন, আপনি কি মনে করেন? মানুষের সভ্যতা গড়ে উঠেছিল নদীকে কেন্দ্র করে। আমরা যদি খেয়াল করে দেখি, প্রতিটি নগর এখনো কিন্তু নদীর ধারেই, এবং সেটা পরবর্তীতে যদিও কিছু নগর নদীর থেকে অনেক দূরে গঠিত হয়েছে, কিন্তু মূলত আমাদের বড় বড় সমস্ত নগরগুলোই নদীর ধারে। পরবর্তীতে জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তির উন্নতির সাথে সাথে নগরগুলো পরিবর্তন হয়েছে, যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণটাই এখন আর নদী কেন্দ্রিক নয়। স্বাভাবিক কারণেই আমরা কিন্তু নদীর যে গুরুত্ব সেটা এই সময়ে এসে আমরা অনেকটা হয়তো ভুলতে বসেছি। সেই সচেতনতাটা আমাদের বৃদ্ধি করতেই হবে, নইলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম নদীর যে সুফল সেটা ভোগ করতে পারবে না। ঠিক। এখন ধরুন, এখন আমাদের নদীকে কেন্দ্র করে কিন্তু শহরাঞ্চলে পৌঁছতে হয় না। জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তির কারণে নতুন নতুন রাস্তা নির্মাণ হয়েছে, নদীর উপর দিয়ে সেতু তৈরি হয়েছে, কিন্তু এই সবটা কিছু করতে গিয়ে আমরা কিন্তু নদী দখল করে ফেলেছি আমাদের প্রয়োজনে। নদীতে আমরা প্রচুর পরিমাণে জঞ্জাল ফেলছি, ঠিক। আমাদের প্রয়োজনে নদীকে আমরা সংকুচিত করে ফেলছি, ফলে নদীর যে প্রবাহ সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় তো ইটভাটাতে মাটিও কেটে নিয়ে যাওয়া হয়। ইটভাটা মাটি কাটছে, বিভিন্নভাবে মানুষের প্রয়োজনে নগরায়ন বাড়ছে, মাটির প্রয়োজন হচ্ছে, নদী থেকে মাটি তোলা হচ্ছে, এবং সেই অপরিকল্পিতভাবে মাটি যদি তোলা হয়, কোথাও নদীতে বেশি খাদ হচ্ছে, কোথাও কম হচ্ছে। স্বাভাবিক কারণেই সেই নদীর একদিকে যেমন হচ্ছে মাছ চাষের ক্ষতি হচ্ছে, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, পাশাপাশি নদীকে কেন্দ্র করে যে কৃষি, সেই কৃষিরও ক্ষতি হচ্ছে। আবার যে কোনো নদীরই কিন্তু আবার কিছু শাখা প্রশাখা আছে। মূল নদী যদি জলের প্রবাহ কমে যায়, শাখা নদীগুলো ক্ষতিগ্রস্ত হবে। যেমন জলঙ্গি নদী যদি ক্ষতিগ্রস্ত হয়, তার ফল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অঞ্জনা নদী ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার অঞ্জনা যখন ক্ষতিগ্রস্ত হবে, তখন অঞ্জনার থেকে যে হেলের খাল বেরিয়ে গিয়েছে বা সুতোর খাল বেরিয়ে গিয়েছে, সেই খালগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে হেলের খাল বা সুতোর খালকে কেন্দ্র করে যে কৃষিজীবীরা, যে মৎস্যজীবীরা তাদের সামান্য হলেও কিছুটা রুজি রোজগার করতেন, সেই জায়গাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি হচ্ছে পরিবেশ, আমাদের পরিবেশ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনিতেই উষ্ণায়নের কারণে কখনো কখনো হিমালয় এলাকায় ব্যাপকভাবে বরফ গলছে, সেই জলের চাপ সহ্য করতে না পেরে উত্তরাখণ্ড সহ বেশ কিছু রাজ্যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। আবার কখনো কখনো সেই পরিমাণ জল আসছে না বলে নদীগুলোতে পলি পড়ছে, নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। স্বাভাবিক কারণে আমাদের যদি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হয়, তাহলে নদী পরিবেশের আন্দোলন আমাদেরকে কন্টিনিউ করতেই হবে, এবং সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই প্রয়োজন।
ভবিষ্যৎ প্রজন্ম যেন একটা সুন্দর সমাজ পেতে পারে, তার জন্য জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি যতই বাড়ুক, প্রাকৃতিক যে সম্পদ সেটা রক্ষায় আমাদের এগোতেই হবে। বুঝতে পেরেছি। আমি কৌশিক বাবুকে একটা প্রশ্ন করতে চাইছি যে বর্তমান সময়ে নদীর গুরুত্ব কি সাধারণ মানুষ বুঝতে পারছে না? তা না হলে নদীতে এত দূষণ, নদী বিভিন্ন সময়ে বাঁধাল দেওয়া, নদীকে যত অত্যাচার নদীর উপরে, তাহলে এই জায়গাটা মানে আপনারা নদী আন্দোলন করতে গিয়ে কি কি সমস্যাগুলি দেখেছেন? হ্যাঁ, এটা খুব যথার্থ প্রশ্ন। নদী আন্দোলন করতে গিয়ে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সার্বিকভাবে জনসচেতনতা একদমই নেই। বিজ্ঞানমুখী মানুষ হলেও বিজ্ঞানকে কেন্দ্র মানে বিজ্ঞানের তো একটা উপাদেয় হচ্ছে প্রকৃতি। তো প্রকৃতিকে কেন্দ্র করে যেসব জনবিজ্ঞান বা বিজ্ঞান মনস্ক মানুষদের যেসব সৃষ্টি, সেগুলোকে যদি আমরা ধ্বংস করে ফেলি, সেইটা তো আগামী দিনে আগামী প্রজন্মের কাছে মানে আমরা জবাবদিহি কি করব আমরা জানি না। সেইটা রাজনীতি যারা করছেন তারাও সচেতন নন, আমরা সাধারণ মানুষ সচেতন নই, শিক্ষিত বুদ্ধিজীবীরাও সচেতন নয়। তো ন্যাচারালি আমরা যে সমস্যাগুলি দেখেছেন যে নদীকে কেন্দ্র করে সাধারণ মানুষ হোক, এক শ্রেণীর ব্যবসায়ী হোক, কিভাবে তারা নদীর ওপর অত্যাচারটা চালাচ্ছে, ওটাই আমি বলতে চাইছি। সেটা করতে গেলে আপনাকে প্রথম থেকে একটু শুনতে হবে, একটু সময় দিতে হবে। সেটা হচ্ছে প্রথমত আমরা যারা শহরে বাস করি তারা নদীটাকে মানে নিজের বলে মনে করি না। এই না মনে করার থেকে আমরা নদীর ওপর যে অত্যাচার, এই প্লাস্টিক ফেলা, এই যে ঠাকুর দেবতা যেসব আমরা পূজা অর্চনা করি সেগুলোকে নিমজ্জিত করা, এবং এর সঙ্গে দেখুন আপনি কিভাবে রাজনীতিটা যুক্ত। আমি যদি জলেই নিমজ্জিত করি তাহলে সেই জল থেকে যেটা তোলা, সেই লেড যে রং করা হয় ঠাকুরের প্রতিমার ওপর, সেই লেড থেকে আরম্ভ করে প্রত্যেকটা শোলা সাজের ওপর, সেটার থেকে তো নদীটা দূষণ হচ্ছে। তাহলে প্রশাসনের উচিত সেই সঙ্গে সঙ্গে সেইটাকে তুলে নেওয়া। এটাও কিন্তু জলঙ্গি নদী সমাজের দীর্ঘ আন্দোলন এবং দাবি দেওয়া মেনে আমরা কল্যাণ রুদ্রর সঙ্গে সরাসরি দেখা করি, পরিবেশ দপ্তরে এই দাবিটা তুলি। তারপরে বাঁধাল দেওয়া তো একটা সমস্যা। হ্যাঁ, বাঁধালটা তো একটা আর্থসামাজিক সমস্যা। ওটা হচ্ছে মৎস্যজীবীরা মাছ ধরতে পারতেন না, যাদের প্রভাব প্রতিপত্তি আছে পঞ্চায়েতে তারা একটা অবৈধভাবে বাঁধাল দিয়ে দিতেন এবং ফিশিং নেট ব্যবহার করে, যেটাকে আমরা তারা তো মৎস্যজীবী, আপনারা তো না না না, তারা মৎস্যজীবী নয়, তারা প্রভাবশালী। একদম, তারা প্রভাবশালী, তারা মৎস্যজীবী নন। এবং মৎস্যজীবী যারা, তাদের মাছ ধরতে দেওয়া হতো না, তারা মাছটা ধরতেন প্রভাবটা খাটিয়ে, এবং প্রত্যেকটা মানে তারা ব্যবসায়ী বলা যায়। ব্যবসায়ী, এক্স্যাক্টলি ব্যবসায়ী। আপনি যেটা বলেছেন তারা ব্যবসা, তারা মাছটাকে তুলে বাজারে বিক্রি করতে হবে, সেইটা হচ্ছে তাদের মোটিভ। কিন্তু এতে তারা অন্যায়ভাবে অনৈতিকভাবে মৎস্যজীবীদের রুজি রুটিটাকে বন্ধ করে দিচ্ছে। আমার আর একটা প্রশ্ন আছে, বিভিন্ন জায়গায় জলঙ্গি নদীর উপর দেখা গেছে বাঁশ দিয়ে সেতু তৈরি করা হয়েছে, এটাকে আপনারা কোন চোখে দেখেন? এটা তো অস্থায়ী সেতু, কিছু কিছু ক্ষেত্রে গ্রামের চাহিদা পূরণ করার জন্য করতে হয়, এটা আমরা মানি, কিন্তু সেটা অবস্ট্রাকশন করা যাবে না। সেটারও একটা বিজ্ঞান আছে, সেই বিজ্ঞানকে কেন্দ্র করে সেই যদি প্রবাহমানতাটা যদি রাখা যায় তাহলে এই সব সেতুর ক্ষেত্রে কোনো ক্ষতি হয় না। তবে অবশ্যই আপনি যেটা বললেন, যত বাধা আসবে, সেটা একটা খুঁটি পুঁতেই হোক আর যাই হোক, সেটা তো একটা ক্ষতিগ্রস্ত হবে নদী। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল আপনার এই গ্রামের থেকে ওই গ্রামে যেতে একটা হয়তো সাঁকোর দরকার, সেক্ষেত্রে হয়তো করতে হতে পারে। সেটা আমরা সেইভাবে আমরা সেটাকে কি খুব একটা খারাপ চোখে দেখি না। কিন্তু আর একটা বিষয় হলো, নদীর যেখানে পলি জমে যায় সেখানে যে কৃষকরা, প্রান্তিক কৃষকরা চাষ করে, সেটাকে আপনারা কোন চোখে দেখেন? হ্যাঁ, সেটা তো খাস জমিতে চিরকালই প্রান্তিক কৃষকরা, একদম একদম বাফার জোন যেটাকে বলে, সেই বাফার জোনে পলি জমছে, তারা চাষ করে। কিন্তু সেইটা কারোর পাট্টা বা এরকম হয়ে যাওয়া, এটা অনুচিত, সেটা রাজনৈতিক বিষয়, সেটা সেইখানকার স্থানীয় পঞ্চায়েত এবং ইরিগেশন সেটা আমরা তাদের নজরে তোলার জন্য বহুবার আমরা এরকম অনেক ক্ষেত্রে আমাদের কাছে ফোন আসে, এবং সেসব জায়গায় চাপড়ায় যেমন একটা ইটভাটার ক্ষেত্রে হয়েছিল, আমরা ছুটে গিয়েছিলাম, সেটা সরেজমিনে তদন্ত করে প্রশাসনকে জানিয়েছিলাম, তারাও এসেছিলেন, সেটা কথা বলে একটা মেটানোর
পজিশন কিন্তু মানে আছে, এই পরিসরটা আছে, কিন্তু এতদিন কেউ এই জায়গায় রিচ করতে পারতো না। সেই সচেতনতার দরকারের জন্যই জলঙ্গি নদী সমাজের একটা মানে চিন্তা ভাবনাটা এইভাবেই এনেছি যে প্রত্যেকটা, আপনি যেমন সাংবাদিক ধরুন, আমি একজন ডাক্তার, দীপক দা একজন শিক্ষক, এই যে আমাদের সবাইকে আমাদের নিজস্ব ব্যক্তিগত স্তর থেকে আধ ঘন্টা অন্তত আমরা আমাদের সঙ্গে যারা রিলেটেড আছে তাদের অন্তত বোঝাই পরিবেশ এবং নদীর গুরুত্বটা, এইটা আমরা করে চলেছি। সেমিনার হয়? হ্যাঁ, সেমিনার হয়, নদী কনভেনশন করেছি 2 বার। নদী কেন্দ্রিক কি কোনো নাটক আপনারা পরিবেশন হ্যাঁ, করেন? ও নদীরে বলে একটি নাটক সিঞ্চনের আছে, এবং আগামী 21 তারিখেও তারা মানে ওখানে পরিবেশন করবেন। এছাড়াও পরম্পরা আরো একটি নাটক, সেটা মানে বাস্তবকে দাঁড়িয়ে, বাস্তবের ওপর দাঁড়িয়ে রাজনৈতিক পরিসরে একটা নাটক আছে, সেটাও তারা ওখানে ওই দিন পরিবেশন করবেন। পথনাটিকা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন যে আলোচনার বিষয় ছিল নদী আন্দোলনে জলঙ্গি নদী সমাজের ভূমিকা। আর এই আলোচনায় আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন নদী আন্দোলনের একজন কর্মী দীপক রায়, এবং সেই সঙ্গে ছিলেন কৌশিক সরকার। দুজনকেই আমাদের স্টিং নিউজের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন।